বিয়ের পরের দিন টুংটাং টুংটাং শব্দে রিমির ঘুম ভেঙে যায়। রিমির ফোনে এত বেশি নোটিফিকেশন আসে যে ফোনটা বারবার ভাইব্রেট হতে থাকে। রিমি বিরক্ত হয়ে ঘুম থেকে উঠে দেখে তার হোয়াটসঅ্যাপে নতুন গ্রুপে শ্বশুরবাড়ির সকলে মেসেজ পাঠাতে ব্যস্ত। রিমির শ্বশুর, শাশুড়ি, ননদ, দেওর সবাই মিলে রিমিকে এতগুলো গুড মর্নিংয়ের ছবি পাঠায় যে রিমির ফোনের পুরো স্টোরেজ ফুল হয়ে যায়। বাপরে বাপ, এই সকালবেলা উঠে এত মেসেজ করা শুরু করে দিয়েছে। আমাকে নিশ্চয়ই আমার ননদটা গ্রুপে অ্যাড করেছে। একবার গুড মর্নিং বললেই তো হয়, এতগুলো ফটো পাঠানোর কি দরকার। এই বলে রিমি বাইরে বেরিয়ে দেখে তার ননদ, দেওর, শ্বশুর, শাশুড়ি সবাই শুধু ফোনেই ব্যস্ত। কেউ রিল ভিডিও দেখে হো হো করে হাসতে থাকে, কেউ আবার বন্ধুদের সঙ্গে ভিডিও কলে গল্প করে। আপনারা সবাই সকালবেলা গ্রুপে এত বেশি বেশি ফটো পাঠাচ্ছেন কেন? আমার তো ঘুম ভেঙে গেছে। আমি তো আপনাদের গুড মর্নিং টাইপ করতেও ভুলে গেছি। যাই হোক, গুড মর্নিং। রিমির কথার কেউ কোনো উত্তর দেয় না, এমনকি রিমির দিকে কেউ চোখ তুলে তাকায়ও না। রিমি বড্ড আশ্চর্য হয়, কিন্তু রিমি যেহেতু শ্বশুরবাড়িতে নতুন, তাই রিমি রান্নাঘরে গিয়ে সবার জন্য লুচি আর গাজরের হালুয়া বানিয়ে নিয়ে আসে। কিন্তু খাবার আসার পরেও রিমির শ্বশুরবাড়ির কেউ ফোন ছেড়ে খাবারের দিকে তাকায় না। আরে আপনারা সবাই সেই সকাল থেকে রোবটের মতো শুধু ফোনে খুটখাট খুটখাট করেই যাচ্ছেন। আমি কখন থেকে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, আপনারা কেউ তো আমার সঙ্গে কথাই বলছেন না। এখন আমি সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে এনেছি, আপনারা অন্তত সকালের ব্রেকফাস্টটা করে নিন। আহ বৌমা, আমি একটা ইম্পর্টেন্ট ব্লগ দেখছি। এই সোনালি, এই ব্লগটা দেখ, কি সুন্দর করে ভিডিওটা বানিয়েছে। তোর কি মনে হয় আমি যদি এরকম ভিডিও বানাই তাহলে আমারও অনেক ভিউজ হবে বল? আমি তো ভাবছি ইউটিউবে একটা চ্যানেল খুলে ফেলবো। হ্যাঁ মা, তুমি তো দারুণ আইডিয়া বের করেছো। আমিও অনেকদিন ধরে ভাবছিলাম ইউটিউবে আমাদের একটা ফ্যামিলি ব্লগের চ্যানেল থাকলে কেমন হতো। আমি আজকে একটা ইউটিউবে চ্যানেল খুলে ফেলবো, তারপর কিন্তু দারুণ মজা হবে। এই পলাশ, তুই কিন্তু আমাদের ক্যামেরা ধরে দিবি। এই না না, আমি তোদের ক্যামেরা ধরতে পারবো না। আমি তো নিজেই ইনস্টাগ্রামে প্রত্যেকদিন 20টা করে রিল বানাই। আমি যদি তোদের ক্যামেরা ধরে দিই তাহলে আমার রিলগুলো কে বানাবে শুনি? আর তাছাড়া আমার ঘন্টায় 2টো করে ভিডিও কল শিডিউল করা থাকে। আমি বন্ধুদের সঙ্গে মেসেঞ্জারে গল্প করি। এই শোনো, এটা আমাদের পাশের বাড়ির মাতলি না? মাতলি এবার কার সঙ্গে এই ছবি ছেড়েছে গো? এটা তো মাতলির বোন নয়, এটা কি তাহলে অন্য কেউ? বাবা, আজকালকার লোকজন হাতে ফোন পেলেই যার সঙ্গে পারছে তার সঙ্গে ছবি ছেড়ে দিচ্ছে। ও মাই গড, মালতী গিয়ে ওই ব্লগার কৌশিকের সঙ্গে ছবি তুলে এসেছে। আমি তো এই ব্লগটাই এখন দেখছিলাম। মালতী আমার আগে ওর কাছে পৌঁছে গেল। দূর, আমি কৌশিকের সঙ্গে একটা ছবি তুলবো ভাবলাম, তার আগেই মালতী ছবি তুলে ছেড়ে দিয়েছে। রিমি তার শ্বশুরবাড়ির লোকেদের কথায় মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না, কিন্তু রিমি কিছু বললেও তার শ্বশুরবাড়ির কেউই তার কথায় উত্তরও দেয় না। তাই রিমি মন খারাপ করে নিজের ল্যাপটপ খুলে অফিসের মিটিং জয়েন করে। আসলে রিমি এক প্রাইভেট কোম্পানিতে কাস্টমার সাপোর্টার হিসেবে কাজ করত। আর বিয়ের পর রিমি ঠিক করে সে ওয়ার্ক ফ্রম হোম করবে। দেখতে দেখতে এভাবেই 2-1 দিন কেটে যায়। এরই মধ্যে রিমি খুব ভালো মতোই বুঝতে পারে তার শ্বশুরবাড়ির লোকজন সবসময় সোশ্যাল মিডিয়াতেই বন্দী থাকে। এমনই একদিন পূর্ণিমা দেবী তার বৌমা রিমির ফোনে ভিডিও কল করে বলে, কি হলো বৌমা, তুমি আবার ঘরে চলে গেলে কেন? এই খাবারগুলো তো ঠান্ডা হয়ে গেছে, যাও খাবারগুলো গরম করে নিয়ে এসো। তোমাকে বললাম একটু অপেক্ষা করো, কিন্তু তুমি তো আমার কথাই শুনলে না। আরে আমি তো আপনাদের ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য বললাম, আপনারাই তো এতক্ষণ ধরে ইচ্ছা করে রিল ভিডিও দেখতে গিয়ে খাবারগুলো খেলেন না। আমি এখন কাজ করতে এসেছি, আপনারা একটু মাইক্রোওভেনে খাবার গরম করেই খেয়ে নিন। কি, তুমি নতুন বউ হয়ে আমাদের মুখে মুখে কথা বলছো? আমাদের রান্না বান্না করে খাওয়ানো তোমার কর্তব্য। ছি, এরকম একটা মেয়েকে আমি বৌমা করে আনবো কখনো ভাবিনি। এই বলে পূর্ণিমা দেবী ভিডিও কলটা কেটে দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রিমির ফেসবুক ফ্রেন্ডরা রিমিকে ট্যাগ করে হাসির ইমোজি কমেন্ট করতে থাকে। এমনকি রিমির মা সুপ্রিয়া দেবী রিমিকে ফোন করে বলে, কিরে তুই কি করছিস? তোকে কি আমি শ্বশুর বাড়িতে শুধু টাকা ইনকাম করার জন্য পাঠিয়েছি? তোকে না বলেছিলাম তোর শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ির ভালো মতো খেয়াল রাখতে?
তুই এভাবে আমার নামটা ডোবাচ্ছিস? ছি, তোকে আমার মেয়ে বলতেই লজ্জা করছে। কেন, আমি আবার কি করলাম? আমি কি শান্তিতে কাজকর্ম করতে পারবো না? আমি তো সকালবেলা আমার শ্বশুরবাড়ির সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখে এসেছি। এই একটু বাদে আবার লাঞ্চ বানাতে যাব। এমনিতেই সবজি কাটা, মাছ ধোয়া আমার সবই হয়ে গেছে। তোর শাশুড়ি মা ফেসবুকে তোর ওই পানসে চ্যাপ্টা লুচিগুলো ফেসবুকে পোস্ট করেছে। আমাদের ফ্যামিলির সবাইকে ট্যাগ করেছে। লিখেছে তুই নাকি ওনাদের ঠিকমতো গরম খাবার খেতে দিস না, তাই নাকি ওরা বাইরে থেকে খাবার আনিয়ে খেয়েছে। আমাদের আত্মীয় স্বজনরা সবাই আমাকে ফোন করে যা তা বলছে। এভাবে সুপ্রিয়া দেবী রিমিকে খুবই বকাবকি করে। রিমি এখনো পর্যন্ত ভাবতে পারে না তার শাশুড়ি মা এরকম একটা কাজ করতে পারে। মন খারাপ করে রিমি আবার দুপুরের খাবার রান্না করতে চলে যায়। বা বৌমা, ফেসবুকে পোস্ট করার পর দেখছি তুমি দিব্যি হেঁটে হেঁটে রান্নাঘরে চলে এসেছো। তোমাকে আর আলাদা করে ডাকতে যেতে হলো না। ভালোই হয়েছে। এবার তাড়াতাড়ি রান্নাটা করো, আমাকে একটা ব্লগ বানাতে হবে। রিমি শাশুড়ি মায়ের কথার উপর কোনো কথা বলতে চায় না, কারণ সে ভয় পায় এখন যদি সে তার শাশুড়ি মাকে কোনো কথা বলতে যায় তাহলে হয়তো তার শাশুড়ি মা আবার সেটা ফেসবুকে পোস্ট করে দেবে। তাই রিমি চুপচাপ রান্নাবান্না করতে শুরু করে। রিমি যখন মাছ রান্না করবে বলে মাছ ভাজতে শুরু করে তখনই তার শাশুড়ি মা ফোনটা কড়াইয়ের খুব কাছে নিয়ে গিয়ে ভিডিও বানাতে শুরু করে। দেখুন মা, আপনি ব্লগ বানাচ্ছেন সেটা খুব ভালো কথা, কিন্তু কড়াইয়ের এত কাছ থেকে ব্লগ করলে আপনার ফোনটা কড়াইয়ের মধ্যে পড়ে যেতে পারে। আর আমি এভাবে খুন্তিটাও নাড়তে পারছি না, আপনি একটু দূর থেকে ভিডিও করুন না। আরে দূর, তুমি কিছুই জানো না। দূর থেকে ভিডিও করলে ভিডিও কোয়ালিটি ভালো হবে না, কাছ থেকে নিলে মাছের কালারগুলোও ভালো আসছে। এরকমভাবে ভিডিও বানালে অনেক লাইক আসবে। হাই বন্ধুরা, শুভ দুপুর। এই দেখো আমাদের বাড়িতে আজকে কি রান্না হচ্ছে। এই বলে পূর্ণিমা দেবী ভিডিও শ্যুট করতে থাকে, কিন্তু হঠাৎই বেকায়দায় তার ফোনটা মাছের কড়াইয়ের মধ্যে পড়ে যায়। পূর্ণিমা দেবীর নতুন আইফোন কড়াইয়ের মধ্যে পড়ে যেতে দেখে সবাই আঁতকে ওঠে। আমি খুব ভালো করে বুঝতে পারছি বৌমা, তোমার অভিশাপ লেগেছে। আমি ফেসবুকে তোমার খাবারের ছবি পোস্ট করেছি, সেই ব্যাপারটা তুমি কিছুতেই মেনে নিতে পারোনি। তাই জন্য ইচ্ছা করে আমার হাতটা তুমি নাড়িয়ে দিলে যাতে আমার ফোনটা কড়াইয়ের মধ্যে পড়ে যায়, তাই তো? না মা, এসব আপনি কি বলছেন? আমি আপনাকে সাবধান করেছিলাম ঠিকই, কিন্তু আমি আপনাকে অভিশাপ দেব কেন? আমি একদমই আপনার হাত নাড়িয়ে দিতে চাইনি। আপনি নিজে ফোনটা কড়াইয়ের মধ্যে ফেলেছেন। থাক হয়েছে, তুমি কি আর আইফোনের মর্ম বুঝবে? চালাও তো এই 2-1 টাকার অ্যান্ড্রয়েড ফোন। তোমার হয়তো মায়ের আইফোনটা দেখে সহ্য হচ্ছিল না, সেই জন্য তুমি এরকম একটা কাজ করেছো। মা, আজকে দাদা বাড়িতে আসলে দাদার থেকে একটা নতুন আইফোন চেয়ে নিও, ঠিক আছে? হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি ড্রামা। আমাদের বাড়ির মধ্যে আজকে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। আমার মায়ের ফোন মাছের কড়াইয়ের মধ্যে পড়ে গেছে, যেটা আমার বৌদি ইচ্ছা করে ফেলেছে। আপনারা এই ব্যাপারে কি বলতে চান? ফটাফট কমেন্ট করে জানান। এই বলে পলাশ লাইভ ভিডিও করতে শুরু করে, যা দেখে রিমি তখনই সেখান থেকে চলে যায়। রিমি ঘর থেকে শুনতে পায় তার শাশুড়ি মা, ননদ এবং দেওর তার নামে লাইভে খুবই উল্টোপাল্টা কথা বলছে, যা শুনে রিমির ভীষণই খারাপ লাগে। এমনকি রিমির স্বামী দরবেশ বাড়িতে ফিরে এসে বলে, এই যে শোনো, তোমার বাবাকে বলো আমাদের একটা আইফোন প্রো ম্যাক্স লাগবে। আমি এই কিছুদিন আগেই মাকে নতুন একটা আইফোন কিনে দিয়েছিলাম, কিন্তু তোমার জন্য এই আইফোনটা নষ্ট হয়ে গেল। আমার তো টাকা গাছে ফলো না, তাই না, যে আবার একটা নতুন আইফোন কিনে দিতে পারবো। তাই যেহেতু আইফোনটা তুমি নষ্ট করেছো, তাই ফোনটা তুমিই কিনে দেবে। তোমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য আমার নামে দোষ চাপাচ্ছ? ঠিক আছে, আমি দরবেশের অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা ট্রান্সফার করে দিচ্ছি, আর কালকে আমি দরবেশকে ডিভোর্সের লেটারটাও পাঠিয়ে দেব। এই বলে রিমি দরবেশের অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা ট্রান্সফার করে বাড়ি ছেড়ে চলে যায়। এদিকে পলাশ এবং সোনালি তাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকে দরবেশ এবং রিমির ডিভোর্সের কথাটাও সবাইকে জানিয়ে দেয়। ও মাই গড, পলাশ দেখেছিস দাদা বৌদির ডিভোর্সের ভিডিওটা কতটা রিচ পেয়েছে? মিলিয়ন ভিউজ হয়ে গেছে। ও মাই গড, আমি এত ভিউ পাবো ভাবতেই পারিনি। রিমি আর দরবেশের ডিভোর্সের নিউজ সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে ভাইরাল হয়। আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন এবং রিমির শ্বশুরবাড়ির সবাই ইনবক্সে গিয়ে রিমিকে খুবই গালাগালি করে আসে।
শুধু তাই নয়, বেশ কিছু লোকজন পূর্ণিমা দেবীর বাড়ি ভাঙচুর করতে আসে। আদবুড়ি দামড়ি কোথাকার, এই বয়সে নিজে ছেলে বৌমা সংসার ভাঙতে শুরু করেছিস? তোর জন্যই বাচ্চা মেয়েটা সংসার ছেড়ে চলে গেল। আমরা সবাই খুব ভালো করেই জানি ওই বাচ্চা মেয়েটার কোনোই দোষ নেই। এভাবেই পাড়ার লোকজন সবাই মিলে আজে বাজে কথা শোনাতে থাকে, যার ফলে পূর্ণিমা দেবী এবং তার পরিবার নিজেদের ভুল বুঝতে পারে। তাই তারা তখনই রিমির কাছে ছুটে যায়। বৌমা, আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। আমরা সোশ্যাল মিডিয়াতে এতটাই আবদ্ধ ছিলাম যে তোমাকে আমরা সময় দিতেই ভুলে গেছি। আজকে আমরা নিজেদের ভুলটা বুঝতে পেরেছি। তুমি দয়া করে আমাদের সঙ্গে বাড়িতে ফিরে চলো, আমরা আর কখনো এরকম করব না। এমন কথা শুনে রিমি খুবই খুশি হয়। সেদিনের পর থেকে রিমির শ্বশুরবাড়ির লোকেরা কখনোই নিজেদেরকে সোশ্যাল মিডিয়াতে বন্দি রাখে না, আর নাইবা তারা তাদের বাড়ির ব্যক্তিগত ব্যাপারগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। বালুদ্বীপ জায়গাটি সমুদ্র সংলগ্ন এলাকা ছিল। সেখানকার অধিকাংশ লোকই মাছ ধরে জীবনযাপন করত। এমনই সেখানে বেচুরাম বাবু তার স্ত্রী আশা দেবী এবং দুই যমজ মেয়ে তিতলি ও পিঙ্কির সঙ্গে থাকত। তারা দুজনে যমজ হওয়ায় তাদের দেখতে একই রকমের ছিল। গায়ের রং, উচ্চতা সবকিছুই একই রকমের ছিল। দুজনে দেখতে একই হলেও তাদের স্বভাব একেবারেই আলাদা ছিল। একদিকে তিতলি ছিল খুবই শান্ত প্রকৃতির নরম স্বভাবের মেয়ে, ঠিক অপরদিকে পিঙ্কি খুবই চঞ্চল প্রকৃতির ছিল। সে সারাদিন এদিক ওদিক ঘোরাঘুরি করত আর বিভিন্ন রকমের দুষ্টুমি করে বেড়াতো। এমনই একদিন পিঙ্কি বিরিয়ানি কিনতে পাশেরই একটি হোটেলে গিয়েছিল। তখন সে সেখান থেকে হেঁটে যাওয়া খুবই মোটা দেবরতী দেবীকে দেখতে পায়। এই যে মুটি কাকি, কোথায় যাচ্ছ? বিরিয়ানি দোকানে আসছো না তো? এলেও আমার বিরিয়ানি নেওয়া শেষ হলে তবেই কিন্তু বিরিয়ানি নেবে, না হলে কোথায় আমি বিরিয়ানি পাবো না। এই দুষ্টু মেয়ে, দাঁড়া, আমাকে মুটি বলা হচ্ছে তোর? এই মনোজ, ওই বদমাইশটাকে ধরে দে তো, আমি তোকে 1 প্লেট বিরিয়ানি খাওয়াবো। এই টাকলু মনোজ কাকু আমাকে কি ধরবে? আর টাকলু কাকা মুটিও কিন্তু তোমাকে টাকলু বললো। আর মুটি কাকি, এই টাকলুকে বিরিয়ানি না দিয়ে আমাকেই দাও, আমি তাহলে এমনিই ধরা দিয়ে দেব। জানো তো আমার বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। দাঁড়া, তুই আমাকে টাকলা বললি তো? আমি তোর বাবাকে গিয়ে সবই বলছি। আমি শুধু শুধু তোর পিছনে ছুটবো না, বাড়িতে তো নিশ্চয়ই থাকবি, তখনই যাব। বাচ্চা ভেবে তোকে সবসময় ছেড়ে দিই, কিন্তু আজ তোকে ছাড়বো না, এই আমি বলে দিলাম। মনোজ বাবু যখন এগুলো বলছিল তখন পিঙ্কি তার কোনো কথাতেই গুরুত্ব না দিয়ে সে বিরিয়ানির প্যাকেটটি নিয়ে সেখান থেকে ছুটে পালায়। আসলে পিঙ্কি বিরিয়ানি খেতে খুবই ভালোবাসতো, আর সে দিনে একবার হলেও বিরিয়ানি কিনতে বাইরে বের হতো। তখনই সে বিভিন্ন জায়গায় দুষ্টুমি করে বাড়ি আসতো। মনোজ বাবু ও দেবরতী নামের মোটা মহিলাটি পরের দিন পিঙ্কিদের বাড়িতে আসে। সেখানে এসে তারা বেচুরাম বাবুকে পিঙ্কির দুষ্টুমির কথা জানায়। না বাবা, আমি কিছুই বলিনি। আমি কাকাকে টাকলু কেন বলতে যাব? আমি তো কালকে বাড়ি থেকে বাইরেও বের হইনি, আমি কি জানি? জানো বাবা, এটা তিতলি করেছে। কাল আমার শরীর খারাপ থাকায় তিতলি বিরিয়ানি কিনতে গিয়েছিল। এখন আমাদেরকে একই রকম দেখতে হওয়ায় কাকু আমাকে চিনতে পারেনি। এই তুই চুপ কর বাবা, আমি জানি এটা নিশ্চয়ই পিঙ্কির কাজ, কারণ আমি এর আগে ওকে অনেকবার এরকম উল্টোপাল্টা কথা বলতে শুনেছি। এ কি মুশকিল রে বাবা, এদেরকে দেখতেও যেমন এক, এদের কথাবার্তার ধরন এক। এখন আমিই তো কনফিউজ এদের মধ্যে আসলে কে মেরেছে। আমিও সব জানি না, শুধু এটুকু জানি মেয়েটা বিরিয়ানি কিনতে যায়, আর কে বিরিয়ানি কিনতে যায় সেটা তোমরাই ভালো জানো। এদের মধ্যে তো পিঙ্কিই বেশিরভাগ বিরিয়ানি কিনতে যায়, কিন্তু কালও যায়নি বলছে। যাই হোক, ওসব পরে দেখা যাবে। মনোজ, তুমি কিছু মনে করো না, এদের মধ্যে যেই বলুক না কেন আমি আমার মেয়েদের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আর এই তোরা যেই বলিস না কেন, আমি শেষবারের মতো তোদেরকে ক্ষমা করছি। দ্বিতীয়বার এরকম না শুনি। যা, নিজের ঘরে যা। বেচুরাম তার দুই মেয়েকে বকাবকি করলে মনোজ এবং দেবরতী সেখান থেকে চলে যায়। বেচুরাম তাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দেয়। এভাবেই বেশ কয়েক বছর কেটে যায়। সময়ের সঙ্গে সঙ্গে পিঙ্কির দুষ্টুমি বেড়েই চলেছিল। এখন তারা বেশ বড় হয়ে উঠেছিল, তাই বেচুরাম বাবু তিতলির সঙ্গে বিকি নামের একটি ছেলের বিয়ে ঠিক করে দেয়। তাদের বিয়ে ঠিক হয়ে যাওয়ায় বিকি ফোন করে তিতলির সঙ্গে কথা বলতো। একদিন, এই তিতলি, চলো না আমরা কোথাও ঘুরে আসি, সিনেমা দেখে আসি, বা কোনো রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি খেয়ে আসি। চলো না প্লিজ, না করো না, চলো চলো প্লিজ।
না, আমি বিরিয়ানি খেতে পছন্দ করি না। তবে তুমি যখন সিনেমা দেখার কথা বলছো তাহলে আমি যেতে পারি। আর এমনিতেও কাল আমার বাবা মা বাড়িতে থাকবে না, আমার মাসির বাড়িতে যাবে। সে তুমি যে কোনো কারণেই আসো না কেন, তুমি এলেই আমি খুশি। বিকি ও তিতলি যখন ফোনে কথা বলছিল তখন পিঙ্কি বাইরে থেকে তাদের কথা শুনে ফেলে এবং সে মনে মনে ভাবে, তুই বিরিয়ানি পছন্দ করিস না তাহলে তোকে ঘুরতে যেতেও হবে না। তোর বদলে আমি ঘুরতে যাব আর বিরিয়ানি খাবো না, তা আবার হয় নাকি? দাঁড়া, কালকের দিনটা আসুক। পিঙ্কি পরের দিনের জন্য অপেক্ষা করতে থাকে। পরের দিন তিতলি বিকির কথা অনুযায়ী ঘুরতে যাওয়ার জন্য সাজগোজ করতে থাকে। ঠিক তখনই পিঙ্কি বাইরে থেকে তাকে তালা বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তার বিকির সঙ্গে দেখা হয়। কি গো, তোমার আসতে এত দেরি হলো কেন? আর একটু দেরি হলে তো মুভি শেষই হয়ে যেত। আরে মুভি শেষ হলে তাতে কি, বিরিয়ানি তো শেষ হবে না, আমরা বিরিয়ানি খেতে চলে যেতাম। কি বিরিয়ানি? কাল যে তুমি বললে তুমি বিরিয়ানি পছন্দ করো না, তাহলে তুমি আমাকে কাল মিথ্যা কথা বলেছিলে, তাই তো? এই রে, মনে হয় ধরা পড়ে যাব। না না, ধরা পড়লে চলবে না। না না, আমি কালকে এমনি ইয়ার্কি করে বলেছিলাম। বিরিয়ানি পছন্দ করে না এমন কেউ আছে নাকি? আমি তো একসঙ্গে 2-3 প্লেট বিরিয়ানিও খেয়ে নিতে পারবো। পিঙ্কির কথা শুনে প্রথমে বিকি একটু অবাক হলেও পরে জোকস ভেবেই সেখান থেকে চলে যায়। পিঙ্কি তার কথা অনুযায়ী হোটেলে গিয়ে সত্যি সত্যি 3-4 প্লেট বিরিয়ানি খায়। এদিকে সন্ধে হয়ে এসেছিল আর তিতলি তখনও রুমের মধ্যেই বন্ধ ছিল। সন্ধেবেলা বেচুরাম বাবু ও আশা দেবী বাড়িতে ফেরে। তারা দরজা খুললে তিতলিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। কিরে মা, তুই এভাবে পড়ে আছিস কেন? তোকে কি এখানে কেউ বন্দি করে রেখেছে? আমায় বল মা। বাবা, এই সব কিছু পিঙ্কি করেছে। ও বিরিয়ানি খাওয়ার জন্য আমাকে এখানে আটকে রেখে বিকির সঙ্গে ঘুরতে গেছে। আর দেখো না বাবা, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। খিদে আমি মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। তুই কাঁদিস না রে বোন, এই নে আমি তোর জন্য বিরিয়ানি নিয়ে এসেছি। আসলে তুই বিরিয়ানি খাবি না বলছিলি, আর তুই তো জানিস বিরিয়ানির কথা শুনে না খেতে পেলে আমার কি অবস্থা হয়। চুপ কর, তোর বিরিয়ানি নিয়ে পাগলামি আর ভালো লাগে না। আচ্ছা তুই এরকম কেন বলতো? তোর কি একটুও বিবেক বুদ্ধি নেই? এখন যদি তিতলির কিছু হয়ে যেত আর তোকে বলেও কি লাভ? বিরিয়ানির কথা শুনলে তোর তো জ্ঞানই থাকে না। কোথায় কাকে টাকলা বলবি, কাকে মুঠি বলবি, যত সব। তাহলে বাবা, তুমি সবকিছুই জানতে যে আমি এগুলো করতাম? হ্যাঁ সবকিছুই। আমরা তোর বাবা মা, আমরা জানবো না তোরা কে কেমন? বেচুরাম বাবু পিঙ্কিকে বকাবকি করলে পিঙ্কি তার বাবার কাছে অন্যায় স্বীকার করে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন বেচুরাম বাবু বলে, শুনছিস মা, পিঙ্কি তিতলি তোরা কোথায়? তাড়াতাড়ি এখানে আয়, আজ আমি তোদেরকে একটা খুশির খবর দিতে এসেছি। হ্যাঁ বাবা বলো, কি হয়েছে? কালকে আমাদের বাড়িতে বিরিয়ানি হবে। হ্যাঁ, তোর কাছে তো বিরিয়ানি ছাড়া আর অন্য কিছুই খুশির হতে পারে না। দাঁড়া, আগে শোন বাবা কি বলছে, তারপর তোর কি বলার আছে বলবি। তোরা ঝগড়া করিস না, বিরিয়ানি খাওয়া হবে তো বটেই। আর মা তিতলি, তুই ঘুরতে ভালোবাসিস তো, তোর ঘোরাও হবে। আসলে কাল আমাদের কোম্পানি থেকে আন্দামান নিকোবর দ্বীপে বেড়াতে যাবে। আমাকে 4টে টিকিট দিয়েছে, তাই আমি ভাবছি আমরা সকলে মিলে ঘুরতে যাব। আর হ্যাঁ পিঙ্কি, তোর পছন্দের বিরিয়ানিও থাকবে, বুঝেছিস? পরের দিনই তারা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। দ্বীপে যাওয়ার জন্য তারা জাহাজে উঠে পড়ে। তারা বেশ আনন্দ করতে করতে সামুদ্রিক পথ দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই জলোচ্ছ্বাস বৃদ্ধি পায় এবং প্রচন্ড ঢেউ শুরু হয়। ঢেউয়ের তালে তাদের জাহাজ জলের নিচে তলিয়ে যায় এবং তারা সকলেই বিচ্ছিন্ন হয়ে পড়ে। বেচুরাম বাবু বহু কষ্টে পিঙ্কিকে উদ্ধার করতে সক্ষম হয়, কিন্তু সে তার স্ত্রী এবং ছোট মেয়েকে খুঁজে পায় না। এদিকে আশা দেবী এবং তিতলি ভাসতে ভাসতে অন্য জায়গায় চলে আসে। তাদেরকে কিছু জেলে উদ্ধার করে। এভাবেই সেদিন তাদের সুসজ্জিত সংসার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে। কয়েক বছর ধরে তারা একে অপরকে খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু কেউ কাউকে খুঁজে পায় না। বেচুরাম বাবু যেখানে থাকতো সেখানেই পিঙ্কি দেখাশোনা করে বিয়ে দিয়ে দেয়। অপরদিকে আশা দেবী ও তিতলির অন্য একটি ছেলের সঙ্গে বিয়ে দেয়। বিয়ের পর তারা দুই যমজ বোনে হানিমুনে যায়, কিন্তু ভাগ্যের পরিহাসে তারা একই জায়গাতে হানিমুনে যায়। ওহ পিঙ্কি, তুমি আর মন খারাপ করো না, আজ তোমাদের একটা স্পেশাল ডে। আজ এরকম মন খারাপ মানাই না, তুমি একটু হাসো প্লিজ। না, আমি মোটেও হাসবো না। তুমি যতক্ষণ না আমাকে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাবে আমি হাসবই না। কি বিরিয়ানি? নো ওয়ে, আই হেট বিরিয়ানি। বিরিয়ানির নাম শুনলে আমার অ্যালার্জি হয়। এখন তোমার যদি খেতে খুবই ইচ্ছা হয় তাহলে তুমি গিয়ে বিরিয়ানি গিলে আসো, নো প্রবলেম। হ্যাঁ হ্যাঁ যাবো, আর 100 বার যাবো। তুমি না বললেও যাবো। বিরিয়ানি যে পছন্দ করে না সে আবার মানুষ নাকি?
এভাবে রাগ দেখিয়ে পিঙ্কি রুম থেকে বাইরে বেরিয়ে যায়। অন্যদিকে পিঙ্কি ও রাজুর মধ্যেও বিরিয়ানি খাওয়া নিয়ে ঝামেলা হচ্ছিল। দেখো, আমি বিরিয়ানি খাবো মানে খাবো, আমাকে বিরিয়ানি খাওয়া থেকে কেউ রুখতে পারবে না। কেন, বিয়ের দিন তো দেখলাম গাল বড় বড় করে বিরিয়ানি খাচ্ছিলে, আজ আবারও ভূতে ধরেছে নাকি? দেখো, আমি খাবো না তাতে তোমার কি অসুবিধা হচ্ছে? আমি কি তোমাকে খেতে বারণ করেছি নাকি? তোমাকে আটকে রেখেছি? তোমার তো পা আছে, তুমি যাও না, গিয়ে বিরিয়ানি খেয়ে আসো। হ্যাঁ যাবো, একাই যাবো, আর বিরিয়ানি খেয়ে আসবো। ওকে, আমি এখানে পরভোজি নয় যে কারোর ভরসা করে বসে থাকবো। রাজু রাগ করে বিরিয়ানির দোকানে চলে যায়। দোকানে গিয়ে সে তিতলির মতোই সেম দেখতে পিঙ্কিকে দেখতে পায়। সে কিছুই বুঝতে না পেরে বলে, কি একেবারে আবদার গো, এই বললো বিরিয়ানি খাবে না, আর এখানে এসে প্রথম কাতারে দাঁড়িয়ে আছে। বলে তুমি এত নির্লজ্জ কবে হলে শুনি? এদিকে খাওয়ার জন্য জিভ বেরিয়ে পড়েছে, আর ওদিকে বিরিয়ানি খাবো না করে চেঁচাচ্ছিলে তো। কি উল্টোপাল্টা বকছো? আমি বিরিয়ানি খাই না এটা আপনাকে কে বলেছে? আপনি কি এখানে নেশা করে এসেছেন নাকি? একটা মাথাল কোথাকার। জাস্ট শাট আপ। তুমি আমার নতুন বউ বলে যা ইচ্ছা তাই বলবে, আমি সহ্য করবো না। ওকে, বেহায়া কোথাকার, দাঁড়া আমি তোর ব্যবস্থা করছি। কে বর? তুই আমার বর? রাস্কেল কোথাকার, মুখ সামনে কথা বল, না হলে আমি এক্ষুনি আমার বরকে ডেকে নিয়ে আসবো। ও, তার মানে তোর চরিত্রও খারাপ। নিশ্চয়ই বিরিয়ানি হলে তোর আগের বয়ফ্রেন্ড ছিল। আমি এসে পড়েছি তাই আমাকে না চেনার ভান করছিস? তবে দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে রাজু পিঙ্কির গালে একটি চড় মারে। পিঙ্কিও চুপ করে থাকে না, সেও রাজুকে ঘুরিয়ে একটি চড় মারে। এভাবেই তারা দুজনে ঝগড়া করতে থাকে। তখন হোটেলে উপস্থিত সবাই সেখানে হাজির হয়। ঠিক তেমনি তিতলি ও সুমলও সেখানে আসে। তিতলি পিঙ্কিকে দেখে এবং পিঙ্কি তিতলিকে দেখে একে অপরকে চিনতে পারে এবং তারা সকলকে সমস্ত ঘটনা বলে। সবটা জানার পর তারা সবাই খুশি হয়। তারা ছুটি কাটিয়ে তাদের বাড়িতে গিয়ে তার বাবা মাকে একত্রিত করে। তারা তাদের পুরানো গ্রামে আবারও ফিরে যায় এবং সকলে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।